নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এনসিপির। বিএনপি ও জামায়াত সহ সমমনাদের সাথে কৌশলে আলোচনায় নেতারা। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশের যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলনে ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। নানা কারণে ভোট বাতিলের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষাকে পোস্টাল ব্যালটে বড় চ্যালেঞ্জ মনে করে ইসি। আইনি বিষয়ে সুরাহায় আদালতকে অনুরোধের পরামর্শ বিশেষজ্ঞের। এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সালা, এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শীর্ষ খেলাপিদের কাছে রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের পাওনা 85,000 কোটি টাকা, চেষ্টা করেও আদায় হচ্ছে না ঋণ, বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি, সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবে, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় থামল আফগান পাকিস্তান সংঘাত, সীমান্তে তুমুল সংঘর্ষে দুপক্ষে ব্যাপক হতাহতের দাবি। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। জোটবদ্ধ নির্বাচন নাকি এককভাবে লড়াই করবে গণঅভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এখনই এমন প্রশ্নের উত্তর না মিললেও পর্দার আড়ালে বিএনপি ও জামায়াতের সাথে সমান তালে এনসিপির আলোচনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। যদিও দলটির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার কথা অস্বীকার করেছেন, তবে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। অবশ্য এনসিপির সাথে জোটের বিষয়ে এখনই অবস্থান খোলাসা করতে রাজি না বিএনপি, আর জামায়াত বলছে জোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথে যোগাযোগ রয়েছে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। জাতীয় সরকারের মডেল বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। সে মোতাবেক মিত্রদের জন্য অন্তত 50টি আসন ছাড়ের প্রস্তুতি বিএনপির। এক্ষেত্রে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। একে নতুন দল এনসিপির সাথে নির্বাচনী জোটের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে। তবে নির্বাচনী জোট নাকি বিএনপি জয়ী হলে শুধু সরকারের অংশীদার হবে এনসিপি, এমন আলোচনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা। আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকে জেল খেটেছেন, নানা নির্যাতনেরও শিকার হয়েছে, নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় ইলেকশনের ক্ষেত্রে, নমিনেশনের ক্ষেত্রে, পরে সরকার গঠনের ক্ষেত্রে, যদি আমরা নির্বাচিত হই তখন সরকার গঠনের ক্ষেত্রেও এগুলো তো সবকে নিয়েই করা হবে। এদিকে নির্বাচনী জোট নিয়ে জামায়াত ইসলামী ও এনসিপির দায়িত্বশীল নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে। তবে জামাত বলছে জোট করার বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি। বিএনপিকে ইঙ্গিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোন দল কিভাবে জোট করলো বা কে কার সাথে নির্বাচন করবে সেদিকে আপাতত নজর নেই জামায়াতের। জামাত জোটে যাবে এই সিদ্ধান্ত জামাত এখনো নেয়নি। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলনে ছিল, দেশের স্বার্থে যারা সবসময় কাজ করেছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং ভোটের নির্বাচনে যদি
আমরা জনগণের আস্থা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরা অন্য কিছু এখানে কে কীভাবে জোট করলো, কার সাথে ইলেকশন করলো, এটার দিকে আমাদের কেমন তেমন দৃষ্টি নাই। নতুন দল হিসেবে নির্বাচনী জোট নিয়ে এনসিপি কি ভাবছে? যখন একদিকে বিএনপির জয়ী হলে ক্ষমতার অংশীদার হওয়ার হাতছানি, অন্যদিকে জামায়াতের বেশি আসন ছাড়ের প্রস্তাব, এ নিয়ে অবশ্য কৌশলী অবস্থান এনসিপি নেতাদের। বিএনপি বা জামাত বা অন্য কোনো দল কার সঙ্গে আমাদের জোট হতে পারে সে ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে আবেদনের জায়গাটা রয়েছে, সেটাকে ধারণ করে এবং বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। এছাড়া এখনো পর্যন্ত আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে আমাদের সামর্থ্যের মধ্য দিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি যে আমাদের জোটের ব্যাপারে সিদ্ধান্তটা আগামী মাসখানেকের মধ্যে আমরা নিতে পারবো, মানে এই আলোচনাটা একটা পরিণতির দিকে যাবে যে আমরা যাদের সাথেই জোটে যাই না কেন বা আমাদের নেতৃত্বে যদি কোনো জোট করি, তাহলে আমরা কয়েকটা জিনিস আমরা নিশ্চয়তা চাই। একটা হচ্ছে যে আমরা কোনো চাঁদাবাজি কিংবা এই যে মাঠ পর্যায়ে যে এক ধরনের সহিংস রাজনীতি, এটার ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে, তো আমরা সেটা জানাবো যে আমরা এটা করতে চাই না। কতগুলো জিনিসের ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং, মুক্তিযুদ্ধ, 24শে গণঅভ্যুত্থান, এইসব ব্যাপারকেও আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, এগুলো আমাদের জাতীয় সম্পদ। এনসিপির শীর্ষ নেতারা বলছেন স্বকীয়তা বজায় রেখে সামর্থ্য অনুযায়ী নির্বাচনে অংশ নিতে চায় দলটি। স্বকীয়তা বজায় রেখে কিভাবে সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমাদের কার্যক্রমগুলো চলছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভোটারদের গোপনীয়তা রক্ষা, ডাকে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার এবং আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ভোট বাতিলের ঝুঁকিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যালট আনা নেওয়ার সময় বাঁচাতে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহারের কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে আইনি বিষয়গুলোর সুরাহার জন্য আদালতকে অনুরোধ জানাতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে। এত বছরেও বিদেশ থেকে আসেনি একটি ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আগ্রহী করতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে কমিশন। প্রথমবার সরবরাহ করা হবে প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালট। শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দী ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। নভেম্বরের মাঝামাঝি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে আসছে ইসি। জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে অনলাইনে করতে হবে নিবন্ধন। প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ইসির তালিকায় থাকা প্রতীক এবং না ভোট সম্বলিত ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো হবে। এতে থাকবে না প্রার্থীর নাম। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হওয়ার পর তারা ভোট দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে উনি ওনার অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে ওনার কনস্টিটিউয়েন্সিতে কারা চূড়ান্ত প্রার্থী আছে এবং তাদের প্রতীক কি। উনি তখন তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে এবং ওই অনুযায়ী উনি ডিক্লারেশন সাইন করে রিটার্ন ব্যালটটা পোস্ট করে দিবেন। এই এক একটি পোস্টাল ব্যালট আমাদের সংগ্রহ করতে প্রায় 700 টাকা ব্যয় হচ্ছে এবং সরকার নিজে বহন করছে এই টাকাটা। তবে চ্যালেঞ্জ রয়েছে বেশ কয়েকটি। এতে ভোটারদের গোপনীয়তা রক্ষা করা কঠিন। এছাড়া শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকার পরিবর্তন ও ভোট বাতিলের আশঙ্কাকে ঝুঁকি হিসেবে দেখছে কমিশন। কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে ওয়েব তৈরি করার জন্য বা এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে। 2 নম্বর চ্যালেঞ্জ যেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, ভোটের গোপনীয়তা। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েস্টেজ রেট। গ্লোবালি 24% ওয়েস্টেজ রেট আছে পোস্টাল ব্যালটের। আমাদের মতো দেশের ক্ষেত্রে এই ওয়েস্টেজ রেটটা আরো বেশি। ব্যালট পাঠানো এবং ভোটদান শেষে আবার ডাকযোগে পাঠানোর সময় কমানোর পরামর্শ এই বিশ্লেষকের। পাশাপাশি পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তার। না হলে ভেস্তে যাবে ইসির প্রচেষ্টা, নষ্ট হবে সরকারি অর্থ। সবচেয়ে সহজ এই প্রক্রিয়াটি উত্তরণ করে যে আদালতকে রিকোয়েস্ট করা, আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সালা, এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। ডিপ্লোম্যাটিক ব্যাগে আনা নেওয়াটা করা, টাইমটা কমানোর জন্য। ওনার গোনাগুনি শেষ হয়ে গেলে, চূড়ান্ত ফাইনাল হয়ে গেল যখন, তখন উনি আর বাকি যেগুলো পরে যেগুলো আসবে সেগুলো উনি ওপেন করবেন না। এর আগেও 24-এর নির্বাচনে পোস্টাল ব্যালট উৎসাহিত করতে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সে উদ্যোগ। গণভোটটাও দিতে হবে, সে তো শুধু সংশোধন না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয়। রাত 1:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে 3টা পর্যন্ত। পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত। নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি। যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইটপাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। একই সাথে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। যখনই ওইখান থেকে ইটপাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। এদিকে হয়তো ওরা ইটপাটকেল মারতে পারতো না। আমি নিজে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে। নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। এই জায়গাগুলোতে যারা বসে, এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল, এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোকান বসাতে না দেয়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ইট, পাথর এবং কাঁচ মারা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ইট আর বোমার আওয়াজ হইতাছে, তো ককটেল মারতেছে, ওইদিক মারতেছে। তারপর আমি আগে আসলাম, আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন দাওয়া দিল। তো আমরা সবাই দোকান বন্ধ করে অনেক 11:30 থেকে সবাই চলে গেছে, এখানে কেউ ছিল না। তো তখনই তারা সবার দোকানপাট ঠেলা সরায়া তারা গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপাইন 3-4 জন এসে ওনার এটা বসে চলে গেছে। রাত 3টার দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে, এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে আটকে আছে 85,000 কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট ঋণের প্রায় 60%। চেষ্টা করেও ঋণের টাকা আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুন পর্যন্ত ব্যাংকগুলোর আদায় মাত্র 128 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ঋণের বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে, যে কারণে আদায় অনেকটাই অনিশ্চিত। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেও। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন পরিণত হয়েছে খেলাপিতে। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের মোট খেলাপি প্রায় 1.5 লাখ কোটি টাকা। এর মধ্যে 85,000 কোটি টাকায় আটকে আছে এসব ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে। চেষ্টা করেও এসব অর্থ আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 6 মাসে অর্থাৎ জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র 128 কোটি টাকা। যদিও টাকা আদায়ে তৎপরতা অব্যাহত আছে বলে জানান ব্যাংকাররা। বিভিন্ন কমিটি খেলাপি গ্রাহকদের সাথে মিটিং করছে, কথা বলছে। প্রচলিত যে আইনগত পদক্ষেপ, তার পাশাপাশি আমরা সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের খেলাপি গ্রাহকদের সাথে বসে আমরা
খেলাপি ঋণগুলো আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খেলাপি ঋণে সবচেয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছে প্রায় 54,000 কোটি টাকা আটকে থাকলেও 6 মাসে আদায় হয়েছে মাত্র 15 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের আদায় 19 কোটি, আর রূপালী ব্যাংক 90 কোটি এবং সোনালী ব্যাংক আদায় করেছে মাত্র 50 লাখ টাকা। এছাড়া বেসিক ব্যাংক 10 লাখ ও বিডিবিএল এর আদায় 3 কোটি টাকার কিছু বেশি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নেওয়া এসব ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবে, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন অথবা আপনি অন্য কোনো কাজকর্ম করে যেখান থেকে ফান্ডগুলো উদ্ধার করার ব্যাপার না। ব্যাংক কর্তৃপক্ষ তো আর কতটুকু তারা পাওয়ারফুল যারা এগুলো করতে পারবে, সেখানে ডেফিনেটলি গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণের টাকা আদায়ে ব্যাংকগুলোকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আদায় যেভাবে হোক বাড়াতে হবে, এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। ঋণ আদায় বাড়াতে না পারলে ব্যাংকগুলো বড় ধরনের সংকটে পড়বে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি চলে গেছে 1 মাসেরও বেশি সময় আগে, কিন্তু এখনও জলমগ্ন খুলনা ডুমুরিয়ার অন্তত 20টি গ্রাম। ঘরবন্দি প্রায় 1.5 লাখ মানুষ। বর্ষা মৌসুমে প্রতি বছরই নষ্ট হয় জমির ফসল, ভেসে যায় পুকুর, খাল ও ঘেরের মাছ, ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম, নাজুক হয়ে পড়ে স্যানিটেশন ব্যবস্থাও। বছরের পর বছর ধরে চলে আসছে এমন পরিস্থিতি, অথচ সংকট নিরসনের আশ্বাসেই যেন সীমাবদ্ধ সকল কার্যক্রম। আজ 4 মাস ধরে খুলনা ডুমুরিয়ার বিলপাটিয়ালা গ্রাম এমন জলমগ্ন। গলা পানিতে মাছ ধরে সংসার চালানোর চেষ্টা গ্রামবাসীর। বর্ষার ভারী বৃষ্টির মৌসুম শেষ হয়েছে সেই কবেই, তবে এর দুর্ভোগ থেকে রেহাই মেলেনি এই জনপদের। পাশের মাধবকাঠেরও একই অবস্থা, চারদিকে অথই জল, পানিবন্দি জীবনে নাজেহাল শিশু বৃদ্ধ সকলে। রাস্তাঘাট, ফসলি জমি সবই পানিতে তলিয়ে, চলাচলে অনেকেরই ভরসা ছোট নৌকা। ঘর বাড়ি সব তলায় নিয়ে, তারপর গরু ছাগল কিছুই পুষতে পারতেছি না, সব খাড়ের পরে রাখতেছি। আমরা হলো কৃষি প্রধান এলাকা, আমাদের কৃষি এই বিগত 2-3 বছরে এই পানি বন্দি অবস্থায় আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি। একটা মেয়ে আছে সঙ্গে বসিবে, ওই যা হয় 2 দিন 1 দিন পরে 1 কেজি আধা কেজি চাল কিনি, তাই আমার জীবনযাপন করছি। ভূমিহীন অতি দরিদ্র মানুষের জন্য তৈরি সাজিয়ারা আশ্রয়ণ প্রকল্প পানিতে ডুবে অন্যত্র চলে গেছে অনেকে। নিরুপায় যারা রয়ে গেছেন তাদের অবস্থা আরও নাজুক। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, বেহাল স্যানিটেশন ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশে দানা বাঁধছে রোগবালাই। পানির সাথে যোগ হয়েছে বিষধর সাপ, পোকামাকড়ের আতঙ্ক। বিছানার তলেও সাপ দেখা যায়, রাতে চলতে গেলে পার তলে সাপ পড়ে। এই যে কলগুলো পানি খাতে পারে না, বাথরুমে যেতে পারতেছে না, তারা দুটো রান্না করে খাবে, রান্না করে খাতে পারতেছে, চুলেও পানি উঠে গেছে। এমন অবস্থা হয়েছে যে হাত পা কাটিয়ে কুটিয়ে পুষিয়ে গেছে। দখল দূষণে নদ নদী খাল হারিয়েছে স্বাভাবিক পানি প্রবাহ। এ কারণে ভারী বৃষ্টি হলেই দেখা দেয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সমাধানে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা মনে করেন এই উন্নয়ন কর্মী। শোলমারি নদী আটকে যাওয়াচ্ছে এবং ওই আপিল গেটের ওই খালটা একেবারে ছোট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশন হচ্ছে না। এলাকার মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে, জলাবদ্ধ জীবনযাপন করছে। এই নদীর সাথে নদীর যে সম্পর্কের কথা বলেছি, বিলের সাথে নদীর যে সম্পর্কের কথা বলেছি, নদীর সাথে খালের যে সম্পর্কের কথা বলেছি, প্রত্যেকটা সম্পর্ককে এখন সুদৃঢ় করার দরকার। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জানালেন জনদুর্ভোগ কমাতে কাজ চলছে। আমাদের উপদেষ্টা আমাদের সাথে কথা বলছি, উনি বলছেন সত্য সাপেক্ষে ইআই চলমান আছে, আমাদের ইআই বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত উনি অনুমোদন করে দিবেন। সেই অনুসারে পরিকল্পনা কমিশনে গিয়েছে। ওটাতে 5টি পাম্প আছে এবং এই রামদিয়া থেকে আমাদের সালতা পর্যন্ত যে চ্যানেলটা আছে এটা 15.5 কিলোমিটার ড্রেজিং করা হবে, ভিতরে খাল খনন আছে। যারা সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুততার সাথে উচ্ছেদ করব। প্রতি বছরই বর্ষা মৌসুমে বিল ডাকাতিয়া, কৃষ্ণনগর সহ অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়, জলবন্দী হয়ে পড়ে
অর্ধলক্ষ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ইতালি রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। ইউনূস বলেন, এ তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং নারী, যুব, কৃষক ও মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করবে। বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। IFAD প্রেসিডেন্ট বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সৌদি আরব কাতারের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে সংঘাত থামিয়েছে আফগানিস্তান। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় দুদেশের সেনা এবং যোদ্ধাদের। আফগানিস্তানের 58 পাক সেনা হত্যার দাবির বিপরীতে 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। সংঘাতের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। রাতভর সংঘর্ষ আর উত্তেজনা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। তালেবান যোদ্ধা আর পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে রীতিমতো রণক্ষেত্র বর্ডার জোন। কাবুলে পাকিস্তানের ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে সীমান্তে যোদ্ধা পাঠায় তালেবান সরকার, যারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। আঙ্গুর আদ্দা, বাজাউর, দীর, চিত্রাল ও কুররাম সহ বেশ কয়েক জায়গায় সংঘাতের খবর পাওয়া যায়। গত রাতে আফগানিস্তানের তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। এটা পাকিস্তানের হামলার জবাবে পরিচালনা করা হয়েছিল। সীমান্তের বিভিন্ন সেক্টর টার্গেট করা হয় যাতে 20টিরও বেশি পাকিস্তানি পোস্ট দখল করা হয়। অভিযানে তাদের 58 জন সেনা নিহত হয়েছে। আফগানিস্তান 58 পাকিস্তানি সেনা হত্যার দাবি করলেও এখন পর্যন্ত 23 জওয়ান নিহতের কথা স্বীকার করেছে ইসলামাবাদ। জানিয়েছে, পাল্টা অভিযানে প্রাণ হারিয়েছে 200-রও বেশি তালেবান যোদ্ধা। দখল নেওয়া হয়েছে তালেবান যোদ্ধাদের 19টি পোস্ট। অভিযোগ, বিনা উস্কানিতে প্রথমে হামলা চালায় অস্ত্রধারী তালেবান। উত্তেজনা যখন তুঙ্গে, তখন মিত্রদেশের মধ্যস্থতায় হামলা থামিয়েছে আফগানরা। লক্ষ্য পূরণ হয়েছে অভিযানের, ক্ষতি হয়নি বেসামরিকদের, এমনটা দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। আফগানিস্তানের বন্ধু কাতার ও সৌদি আরব বলেছে যুদ্ধ বন্ধ করা উচিত, তাই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমরা সুসম্পর্ক চাই। আমরা শূন্য উত্তেজনার পক্ষে। যদি তারা সংলাপে যোগ দিতে না চায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য উপায় রয়েছে আফগানিস্তানের। চলতি সপ্তাহে পাকিস্তানের বিরুদ্ধে কাবুলে ড্রোন হামলার অভিযোগ ওঠে, যেখানে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত টিটিপি প্রধানের মৃত্যুর দাবি করা হয়। মূলত এই অভিযোগ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। অনিক রহমান, যমুনা নিউজ। চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে আরও 4 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে মারা গেলেন মোট 6 জন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। গেল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করে। এরপরই শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত একে একে 6 জন মারা যান। নিহতরা হলেন নফরকান্তি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, পিরোজখালী গ্রামের মোহাম্মদ লালটু, শঙ্করচন্দ্র গ্রামের মোহাম্মদ শহীদ সহ ডিঙ্গেদহ গ্রামের মোহাম্মদ সামির ও সর্দার মোহাম্মদ লালটু। নিহতদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী বলে জানায় স্থানীয়রা। যেখান থেকে এটা ম্যানেজ করে কিনে খাওয়ার পর ওরা সব অসুস্থ হয়ে মারা গিয়েছে। আমাদের কাছে তথ্য যে তারা বৃহস্পতিবার দিবাগত রাতে সম্ভবত তারা অ্যালকোহল এটা গ্রহণ করেছে। 3 জন আছে এখনো আপনার অসুস্থ। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, এই গুরুতর অসুস্থ যারা আছেন তাদের সবশেষ শারীরিক অবস্থা কেমন জানতে পারলেন? আপডেট কি? আর 2 দিনের স্পিরিট পানে 6 জন মারা গেছেন, এই বিষয়ে প্রশাসন কি বলছে? এর পেছনে কোনো কারণ কি উদ্ঘাটন হয়েছে কিনা?
সোহার, আমরা দেখেছিলাম গত শনিবার থেকে এই মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনিক তৎপরতা মূলত গতকাল রাতে আমাদের চোখে পড়েছিল। কেননা এই পুরো কয়েকটি গ্রামে যে 6 জনের মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর ঘটনা এক প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। যখন 4 জনকে গোপনে দাফন কাজ সম্পন্ন করা হয় এবং একজনের মৃত্যু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হয়, তারপরেই কিন্তু আসলে বিষয়টি প্রকাশ্যে আসে, তখন প্রশাসনিক অভিযানও শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মূলত বিষাক্ত পানীয় পান করেই কিন্তু এই 6 জনের মৃত্যু হয়েছে এবং 4 জনের যেহেতু দাফন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, বাকি 2 জনের মরদেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়েছে এবং সেখানে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। একই সাথে কিন্তু আমরা এই গ্রামে এসেছি এবং এসে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই গ্রামে কিন্তু অনেক আগে থেকেই এই ধরনের মদ কিংবা অন্যান্য মাদক বিক্রি হতো, বলা যায় অনেকটা প্রকাশ্যে বিক্রি হতো এবং সেই মাদক গ্রহণের ফলেই কিন্তু আজ এমন একটি পরিণতি হয়েছে। ফলে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন যে প্রশাসনকে আরও তৎপর হতে হবে, আরও সক্রিয় হতে হবে, বিশেষ করে এই মাদক নির্মূলে। একই সাথে আমরা কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে, তারাও যেটা জানিয়েছেন যে 3 জন এখনো পর্যন্ত অসুস্থ আছেন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি 2 জনের শারীরিক অবস্থা বলা যায় যে অনেকটাই শঙ্কামুক্ত। সব মিলিয়ে আসলে পুলিশের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে কি কারণে মারা গেছে কিংবা কোন বিষক্রিয়ায় মারা গেছে সেটি জানতে হলে মোটামুটি ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে পুলিশের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে এই যে মাদক সেবনের পরে যে মৃত্যুর ঘটনা, এই ঘটনায় কিন্তু আসলে তারাও বেশ তৎপর রয়েছে এবং চুয়াডাঙ্গা জেলা শহরের কিংবা জেলার যে বিভিন্ন এলাকাগুলোতে হরহামেশা মাদক বিক্রি হয়, সেই মাদকের বিরুদ্ধে কিন্তু তারা অচিরেই অ্যাকশনে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জিসান, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে হত্যা সহ রয়েছে 5টি মামলা, অবৈধভাবে বালু উত্তোলন, অনিয়ম, দুর্নীতি সহ রয়েছে নানা অপকর্মের অভিযোগ। এরপরও বহাল তবিয়তে সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ ইউপি চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে এলাকায় না থাকলেও থেমে নেই তার অপকর্ম। এদিকে চেয়ারম্যান পরিষদে না বসায় বিভিন্ন সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের সামনেই তালগাছি হাট। কাদাপানিতে ভরা মাঠেই চলে বেচাকেনা, অথচ গেল অর্থ বছরে হাটের জায়গায় মাটি ভরাটের জন্য 2টি প্রকল্পে প্রায় 3 মেট্রিক টন গম ও নগদ 1,10,000 টাকা বরাদ্দ দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করেই আত্মসাৎ করা হয়েছে সরকারি বরাদ্দ। একই ইউনিয়নের মাকড়কোলা খেয়াঘাট থেকে চরপাড়া পর্যন্ত রাস্তা মেরামতে গেল অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় 8 লাখ টাকা। এখানেও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। এছাড়া আরও বেশ কয়েকটি প্রকল্পের বরাদ্দও 9/6-এর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। সামনে পানিতে এত মানুষজন দোকান পাশে আসে না, কষ্ট হচ্ছে, লুটপাট করে খাচ্ছে। কবে গেলে আমার মারধর করে আসে সাইফুল ইসলামের লোকজন। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসেন না সাইফুল। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। চেয়ারম্যান সশরীরে উপস্থিত না থাকলেও তার লোকজন আগের মতোই অনুমতি ছাড়া বালু উত্তোলন, অবৈধভাবে হাটের খাজনা আদায় সহ নানা অপকর্মে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ম্যানেজ করে এলাকায় প্রভাব বজায় রেখেছেন সাইফুল। সাইফুল চেয়ারম্যানের এটা এখন বর্তমানে তার ছেলে আছে, তার ভাইয়েরা দেখাশোনা করতেছে। হাট খোলার পাশে একটি বালু মহল আছে, প্রায় 3 কোটি টাকার মতো আনুমানিক মূল্য হবে। সেই জমির বালুগুলো তারা ওই সরকারি টেন্ডার ছাড়া কেটে নিয়ে যাচ্ছে। চেয়ারম্যানের নামেই চলতেছে, কিন্তু চেয়ারম্যান উপস্থিত নাই। ধরেন আওয়ামী লীগের বাইরের কিছু লোকজন আছে। এখন চেয়ারম্যান কোথায় গেছে তা বলতে পারবো না, সচিবকে পাই না। এখন আমি কয়টা পরিচয়পত্রের জন্য আসছি, তা পরিচয়পত্র পেলাম না। পরিষদের সচিবের মৃত্যুর পর 9 মাস ধরে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যানের আত্মীয় হালিমুল সরকার। অবৈধ কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যানকে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ম্যাক্সিমাম কাজগুলো মাটির কাজ, নদীমাতৃক এলাকা, আর ওই কাজগুলো করার পরেই অতিবর্ষণ হয়েছে। অতিবর্ষণের কারণে দেখা যায় মাটিগুলো অনেক অংশে মাটিগুলো কেটে বিভিন্ন সাইডে চলে গেছে। অনিয়ম দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল। জুলাই আন্দোলনে হত্যাসহ 5টি মামলা থাকলেও তার দাবি, মাঝে মধ্যেই অফিস করেন তিনি। নির্দিষ্ট কোনো দিন নয়,
ধরেন কতদিন রোববারে যায়, কতদিন শনিবারে যায়, কতদিন সোমবারে যায়, দাদা আবার যা বসি পুলিশ ধরেন এক সময় চলে এলো। এগুলো অভিযোগ পাইছেন, বুঝছেন? বাস্তবতা আপনি একটা পাইবেন না যে মানে আমি অন্যায়কারী। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। গারাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের কাছে এরকম একটা অভিযোগ আসছে, আমরা তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ আইন অনুসারে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভোগান্তি কমানোর পাশাপাশি আরামদায়ক যাত্রার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঢাকা রুটে সরাসরি রেল চলাচলের দাবি দীর্ঘদিনের। জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ রয়েছে মেডিকেল কলেজ এবং সরকারি বেসরকারি নানা স্থাপনা। তবে এসব প্রতিষ্ঠানে কর্মরতদের সড়ক পথ ছাড়া চলাচলের বিকল্প নেই। তাই নিরাপদ যাতায়াত ও অর্থ সাশ্রয় করতে গোপালগঞ্জ ঢাকা রুটে অন্তত এক জোড়া ট্রেনের দাবি গোপালগঞ্জবাসীর। স্টেশনের নীরবতা ভেঙে প্রতিদিনই গোপালগঞ্জে আসে রাজশাহী থেকে ট্রেন। জেলার কাশিয়ানী এবং মুকসুদপুর হয়েও খুলনা থেকে ঢাকার পথে চলাচল করে আরও 4টি ট্রেন। জেলায় একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও টেক্সটাইল কলেজ, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সহ নানা সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিনিয়ত চলাচল করেন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। তাদের একমাত্র ভরসা সড়ক পথ, কারণ গোপালগঞ্জ ঢাকা রুটে নেই সরাসরি কোনো ট্রেন। দীর্ঘদিন ধরেই যা চালু করার দাবি এই অঞ্চলের মানুষের। গোপালগঞ্জের সঙ্গে ঢাকা সরাসরি একটা ট্রেন হলে আমাদের জন্য খুবই ভালো হয়। হাইওয়ে যেসব বাসগুলি চলে সে বাসগুলি কোনো সিস্টেম মতন চলে না। মালামাল যায় এ জায়গা থেকে, অনেক লোকজন যায়, বাসে যেতে হয়, অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অনেক মানুষ ঢাকা অসুস্থ চিকিৎসা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা বাসের তো রোগীরা যাইতে পারবে না। কাশিয়ানী জংশনের স্টেশন ম্যানেজার জানান, গোপালগঞ্জ ঢাকা রুটে যাত্রীর সংখ্যাও বেশি। এই রুটে ট্রেন চালু হলে সুফল ভোগ করবেন গোপালগঞ্জ ছাড়াও কয়েকটি জেলার বাসিন্দারা। প্রচুর যাত্রী হবে এবং আশা করি যদি গোপালগঞ্জ থেকে কোনো গাড়ি ঢাকার দিকে যায় তাহলে আমাদের লস হবে না, আমাদের প্রচুর লাভই হবে এখানে আমাদের ট্রেনে। সরাসরি গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। যাত্রীদের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ভাঙা এক্সপ্রেসওয়েতে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু এই অঞ্চলে এসে প্রচণ্ড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। কিন্তু ট্রেন চালু হলে গোপালগঞ্জবাসী শুধু নয়, এই আত্র অঞ্চলের বিভিন্ন জেলার এবং উপজেলার মানুষ তারা কিন্তু অত্যন্ত উপকৃত হবে। গোপালগঞ্জ ঢাকা রুটে অন্তত এক জোড়া ট্রেন চলাচলের অনুমোদন দিবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নজরদারি মিশন পরিচালনা করা হচ্ছে আকাশপথে। রাতে পদ্মা ও মেঘনা তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। বিমান বাহিনী জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ শিকার করছেন তাদের তথ্য কোস্ট গার্ডকে দেওয়া হচ্ছে। উৎপাদন বাড়াতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আছে সরকারের তরফে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নদীতে দিনরাত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও নির্দেশনা অমান্য করে ইলিশ শিকার করছেন অনেকে। তাদের শনাক্ত করতে আকাশ থেকে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার সন্ধ্যায় বিমান বাহিনীর ঘাঁটি বাসার থেকে একটি হেলিকপ্টার রওনা দেয়। অভিযানে যোগ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। মুন্সিগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর হয়ে চাঁদপুর বিমান বাহিনীর নজরদারি আওতাভুক্ত এলাকা। পদ্মা ও মেঘনা ইলিশ শিকারীদের শনাক্তে ব্যবহার করা হয় নাইট ভিশন গগলস, যা অন্ধকার ইলিশ শিকারীদের শনাক্তে সহায়তা করেছে। কিছু বোর্ড পেয়েছি আমরা, ওই যে জায়গাতে বোর্ডগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি। এগুলো এখন কনসার্ন যারা কোস্ট গার্ড, যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে তারা জানিয়ে দেবে এবং তার পরবর্তীতে যে অ্যাকশনটা করা তারা নেয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জাতীয় সম্পদ সংরক্ষণে সম্মিলিতভাবে অভিযান চালানো হচ্ছে। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পর্যন্ত 3টা প্রকল্প আমরা প্রণয়ন করেছি। এর মধ্যে একটা হলো গভীর সমতা মনিটরিং করার জন্য। সেটার যদি প্রকল্পটা অনুমোদন হয় তাহলে হয়তো আমাদের এই মনিটরিং কার্যক্রমটা বৃদ্ধি করা যাবে। ইলিশ সংরক্ষণে চট্টগ্রাম ও সুন্দরবন উপকূলেও নজরদারি করছে বিমান বাহিনী।
মা ইলিশ সংরক্ষণে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সেই ধারাবাহিকতায় আজ পদ্মা ও মেঘনার বিস্তীর্ণ এলাকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনীর একটি বিশেষ টিম। মৎস্য অধিদপ্তর জানিয়েছে এই 22 দিন ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বাড়বে অন্তত 8 গুণ। এম এ আজিজ, যমুনা নিউজ, চাঁদপুর। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরের ঐতিহাসিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের নেতারা। এরই মাঝে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রাম্প। শার্ম এল শেখে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে আয়োজিত হবে সম্মেলন। আরও অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতো প্রভাবশালী নেতারা। ধারণা করা হচ্ছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কার্যকর ঘোষণাপত্র আসতে পারে এই সম্মেলনে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে যাচ্ছে হামাস ইসরায়েল বন্দি বিনিময়। জীবিত 20 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাওয়ার কথা প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির। আরও 28 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করার কথা, তবে কয়েকটি মরদেহ নিখোঁজ বলেও জানা গেছে। সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে স্পষ্ট নয়। এবারও রেড ক্রসের মাধ্যমে হবে বিনিময় প্রক্রিয়া। হস্তান্তরের জন্য উপত্যকার 3টি পৃথক স্থানে নেওয়া হয়েছে জিম্মি ইসরায়েলিদের। শুরুতে মুক্তিপ্রাপ্তদের শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হবে গাজায় ইসরায়েলের সেনাঘাঁটিতে। এরপর একে একে ছাড়া পাবে আটককৃত ফিলিস্তিনিরা। বন্দিমুক্তি ঘিরে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের কোনো উদযাপন না করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এমনকি গণমাধ্যমের সাথে কথা বলতেও নিষেধ করা হয়েছে। ইতালিতে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুড়ঙ্গ কমোডাস প্যাসেজ। এখানে বসে কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা। জনসাধারণের সংস্পর্শ এড়াতে গোপন এই সুড়ঙ্গ তৈরি করেছিলেন তারা। কথিত আছে রোমান ইতিহাসে কুখ্যাত সম্রাট কমোডাস হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই। কমোডাস প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম, যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য। জনতার চোখ এড়িয়ে এই সুড়ঙ্গে বসেই ঐতিহাসিক কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা মরার লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট। ইতিহাসে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সুড়ঙ্গটি। স্বেচ্ছাচারী সম্রাট কমোডাসের নামানুসারেই এর নাম দেয়া হয়েছে কমোডাস প্যাসেজ। সে আমলে সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন থেকে প্রাচীন সম্রাটদের সেই নজরেই সবকিছু উপভোগ করতে পারবে দর্শনার্থীরা। প্রত্নতাত্ত্বিকরা জানান, কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ। খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপন এই সুড়ঙ্গ, যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ। প্রথমে পরিকল্পনায় না থাকলেও কলোসিয়াম উদ্বোধনের পর সম্রাটরা ভূগর্ভস্থ এই করিডোরটি বানান, যাতে সাধারণ মানুষের সংস্পর্শে না গিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন তারা। এটি ছিল একটি কঠিন কাজ। প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে গোপন সেই পথ। 19 শতকের শেষের দিকে সুড়ঙ্গটির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হয় এখানেই হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন সম্রাট কমোডাস। দ্য গ্ল্যাডিয়েটর চলচ্চিত্রের পর আরও বিখ্যাত হয়ে ওঠেন সম্রাট কমোডাস, আর তার নামেই এই সুড়ঙ্গের নাম রাখা হয়েছে। 19 শতকের শেষ দিকে এই পথটি আবিষ্কৃত হয়। ধারণা করা হয় এখানেই একবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। একসময় সুড়ঙ্গটির দেয়াল ছিল ঝকঝকে মার্বেল পাথরে মোড়ানো। প্রাচীন আমলেই তা মুড়িয়ে দেওয়া হয়েছিল প্লাস্টারে, যেখানে নানা দৃশ্য ফুটিয়ে তোলেন শিল্পীরা। গম্বুজের ছাদে আর দেয়ালে ছিল প্রাকৃতিক দৃশ্য আর পৌরাণিক নানা কাহিনী। আর প্রবেশপথে খোদাই করা ছিল গ্ল্যাডিয়েটর যুদ্ধ, ভালুক লড়াই আর কসরতকারীদের চিত্র। কালের ব্যবধানে আর্দ্রতা ও ক্ষয়ের কারণে আজ হারিয়ে গেছে বেশিরভাগ অলঙ্করণই। তবে 3D ভিডিওতে ভার্চুয়ালি সেই চিত্রগুলো আবারও জীবন্ত করে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।